হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ 29শে সেপ্টেম্বর 2023 সান্ধ্যকালীন বিজ্ঞান আলোচনায় চলে এলাম। চন্দ্রযান 3 কিন্তু এখন অতীত, আর জাগবে বলে মনে হচ্ছে না। তার মধ্যেই ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ঘোষণা করেছেন শুক্রযান সম্পর্কে। কি জানা যাচ্ছে জানাবো। এছাড়া মহাকাশ স্টেশনে, চীনের মহাকাশ স্টেশনে মোমবাতি জ্বালালেন মহাকাশচারীরা। সেখানে মোমবাতি কিভাবে জ্বলল সেই দৃশ্য দেখাবো। এছাড়া ইরান একটি রকেট লঞ্চ করেছে সফলভাবে। তাছাড়া এই খবরের মধ্যে আপনাদের জানাবো যে 16 সাইকি বলে যে গ্রহাণুতে মহাকাশযান পাঠানোর কথা, সেই সম্পর্কে লেটেস্ট কি আপডেট এলো। প্রথমে চলে যায় শুক্রযান সম্পর্কে। শুক্রযান সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে সূর্য ও চাঁদে পাড়ি দেওয়ার পর পৃথিবীর যমজ গ্রহ শুক্রে পাড়ি দেবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্রযান 3 মিশনের ঐতিহাসিক সাফল্যের পর সূর্য অভিযানে আদিত্য এল1কে পাঠিয়েছে ভারত। এবার পৃথিবীর কাছের গ্রহ শুক্রে এই নতুন অভিযান নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন চেয়ারম্যান এস সোমনাথ। ডক্টর সোমনাথ বলেন, আমাদের অনেক মিশনের পরিকল্পনা রয়েছে। শুক্র গ্রহের একটি মিশন ইতিমধ্যেই কনফিগার করা হয়েছে। শুক্র মিশনের জন্য পেলোড ইতিমধ্যে তৈরিও করা হয়েছে। দিল্লিতে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমিতে ভাষণ দিতে গিয়ে এস সোমনাথ কিন্তু একথা জানিয়েছেন। শুক্রকে একটি আকর্ষণীয় গ্রহ বলে অভিহিত করে এস সোমনাথ বলেন, শুক্র অধ্যয়ন করলে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আমরা সেই লক্ষ্যেই মাইন্ড ফিক্সড করেছি। শুক্র একটি খুব আকর্ষণীয় গ্রহ। এটির একটি বায়ুমণ্ডলও রয়েছে। এস সোমনাথ জানান, শুক্রের বায়ুমণ্ডল খুব পুরু। এখানকার বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীর থেকে 100 গুণ বেশি এবং এটি অ্যাসিডে পূর্ণ। এতটাই চাপ যে আপনি ভূপৃষ্ঠে প্রবেশ করতে পারবেন না, মানে শুক্রপৃষ্ঠে। ফলে এর পৃষ্ঠতল কঠিন নাকি নরম তা এখনও অবধি জানা যায়নি। আমরা সেই সব বোঝার চেষ্টা করছি। এখন প্রশ্ন, কেন আমরা এটা বোঝার চেষ্টা করছি? আসলে পৃথিবী একদিন শুক্র গ্রহে পরিণত হতে পারে। হয়তো 10,000 বছর পরে আমাদের পৃথিবীর বৈশিষ্ট্য পরিবর্তন হবে। পৃথিবী কখনোই কিন্তু এমনটা ছিল না। বহুদিন আগে এখানে বাসযোগ্য জায়গা ছিল না, বর্তমানে তা বাসযোগ্য হয়েছে। সূর্য থেকে দ্বিতীয় হলো শুক্র গ্রহ। সৌরজগতের পৃথিবীর নিকটতম প্রতিবেশিতা। এটি 4টি পার্থিব এবং অভ্যন্তরীণ গ্রহের একটি। আকার এবং ঘনত্বের মিলের কারণে এটি পৃথিবীর যমজ গ্রহ নামেও পরিচিত। 2016 সালে ইউরোপীয় স্পেস এজেন্সি একটি ভেনাস মিশন চালায়। 2006 সাল থেকে 2016 পর্যন্ত ভেনাস এক্সপ্রেস প্রদক্ষিণ করেছিল। এমনকি জাপানের আকাতসুকি ভেনাস ক্লাইমেট অরবিটার এই গ্রহে একটি মিশন চালায় 2016-তে। ন্যাশনাল এয়ারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা শুক্র গ্রহে বেশ কয়েকটি ফ্লাইবাই এবং অন্যান্য মিশন হাতে নিয়েছে। 2022 সালে নাসা ঘোষণা করেছিল তাদের মহাকাশযান 2021 সালের একটি ফ্লাইবাই মিশনে শুক্রের প্রথম দৃশ্যমান আলোর ছবি ধারণ করেছে। 2029, 2030, 2031 সালে নাসার ভবিষ্যৎ ভেনাস মিশনগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার আগেই কিন্তু ইসরো শুক্রে এই মিশনে নামবে, যার নাম হচ্ছে শুক্রযান 1। তো বন্ধুরা, এই ছিল শুক্রযান সম্পর্কে খবরাখবর। আরও অনেক খবর আছে, তবে তার আগে আজকে তো পূর্ণিমা, চাঁদের কীরকম কতটা আলো পড়েছে। আজকে আমাদের কলকাতার আকাশ একটু মেঘাচ্ছন্ন, অন্তত আমাদের বাড়ির উপরে। না হলে ক্যামেরা দিয়ে আমি আজকে চাঁদকে ধরতাম। আজকে চাঁদের নাম হচ্ছে হারভেস্ট মুন। বলা হয়ে থাকে যে এই পূর্ণচন্দ্র দেখে আগেকার দিনের লোকজন তাদের ফসল তুলতো, এর জন্য এর নাম হয়েছে হারভেস্ট মুন। আজকে দেখাতে পারলাম, তবে অবশ্যই অ্যানিমেশনের দ্বারা আপনাদের দেখাবো যে এই মুহূর্তে চাঁদের পরিস্থিতি কী। এই হচ্ছে গিয়ে আমাদের সেই অ্যানিমেশন এবং এই হচ্ছে চাঁদ। চাঁদে কিন্তু এই মুহূর্তে এই হচ্ছে পূর্ণচন্দ্র পৃথিবী থেকে দেখা যাচ্ছে। আমি যদি একটু আমাদের পৃথিবী থেকে কতটা দেখা যাচ্ছে দেখি, এই হচ্ছে আমাদের আর্থ এইখানে, এবং আর্থকে যদি আমি জুম করি তাহলে এই হচ্ছে আর্থ, এবং পৃথিবী থেকে সোজাসুজি উল্টো দিকে আমাদের এখন ভারত বাংলাদেশ, উল্টো দিকে সোজাসুজি আমরা চাঁদকে কিন্তু দেখতে পাচ্ছি, এবং চাঁদে পুরোপুরি আলো পড়েছে। আর ঠিক ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান এরকম জায়গায় আছে, তবে তাদের জেগে ওঠার সম্ভাবনা নেই। কিন্তু যদি এতদিন ডান দিক থেকে আলো পড়ছিল, এইবার কিন্তু এই দিক থেকে বাঁ দিক থেকে আলো পড়া শুরু হবে। সেক্ষেত্রে যদি এদিকের সোলার প্যানেলগুলো আলো পড়ার পর
ব্যাটারি চার্জ করতে সক্ষম হয়, তবে সম্ভাবনা থাকলেও থাকতে পারে। যদিও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, শুধু যে ব্যাটারি চার্জ করলেই জেগে উঠবে সেটাও কিন্তু নয়। হতে পারে যে তার রিসিভার ট্রান্সমিশনের যে সিস্টেম, সেই সিস্টেমটাও -200 ডিগ্রি তাপমাত্রাতে নষ্ট হয়ে গেছে। মহাকাশ স্টেশন, চীনের মহাকাশ স্টেশনে মোমবাতি জ্বালালেন চীনের মহাকাশচারীরা। সেই দৃশ্য দেখাবো আপনাদেরকে। দেখুন সেই দৃশ্য, দুটো বক্সে দেখতে পাচ্ছেন। ডান দিকে হচ্ছে চায়নার একটা ইনস্টিটিউটে এক শিক্ষার্থীদের তাদের মাস্টার মশাই কিন্তু মোমবাতি জ্বালিয়ে দেখালেন যে পৃথিবীতে যখন জ্বলে তখন উপরের দিকে তার শিখাটা যায়, কিন্তু মহাকাশ স্টেশন যেটা পৃথিবী থেকে 500 কিলোমিটার উপরে। দেখুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে, আর এটি কিন্তু পৃথিবী থেকে 500 কিলোমিটার উপরে। এই অসাধারণ দৃশ্য দেখালাম। এবার আমরা আসব ইরান। ইরান কিন্তু একটা রকেট লঞ্চ করেছে গত পরশুদিন, এবং সেটি 430 কিলোমিটার উপরে তার কক্ষপথে সফলভাবে পৌঁছাতে পেরেছে এবং সাকসেস হয়েছে সেই মিশন, এরকম জানিয়েছে ইরানের যে মিশনের যারা হেড রয়েছেন তারা। আর ইরান কিন্তু এটি সরাসরি সম্প্রচার করেনি। নূর 3 নামে স্যাটেলাইট সাকসেসফুলি প্লেসড করেছে 450 কিলোমিটার উচ্চতার অরবিটে। লাইভ করেনি, কিন্তু পরবর্তী সময় যখন তারা সাকসেস হয় তারপর তারা জানায় যে হ্যাঁ তারা সাকসেস হয়েছে। এটার পিছনে কারণ থাকতে পারে, হয়তো বেশ কিছু কনফিউশন ছিল। অনেকেই মনে করে যে এই ধরনের রকেট মিশন যদি অসফল হয় সেক্ষেত্রে একটা পৃথিবীর কাছে মান সম্মানের ব্যাপার হতে পারে। তাই সাকসেস হওয়ার পর তারা এই ভিডিও পোস্ট করেছে, এবং সেই ভিডিও আপনারা দেখতে পেলেন যে নূর বলে যে স্যাটেলাইট, সেটি নূর 3 স্যাটেলাইট, সেটিকে তারা সাকসেসফুলি প্লেস করতে পেরেছে। এই গেল ইরানের খবর। এবার আসি 16 সাইকি। আপনারা জানেন যে একটি গ্রহাণু যাকে বলা হয় সোনা দিয়ে মোড়া, সেই গ্রহাণুতে মহাকাশ অভিযান চালাতে চলেছে নাসা। তো সেই যে 16 সাইকি মহাকাশযান যাওয়ার কথা, সেটা কিন্তু পাড়ি দেওয়ার কথা ছিল আগামী 5ই অক্টোবর। 5ই অক্টোবর রাত্রির 8টা সাড়ে 8টার দিকে এটি লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তের খবর অনুযায়ী সেটিকে পেছানো হয়েছে। সেটি পিছিয়ে কবে হয়েছে? 12ই অক্টোবর। এই 2023-এর 12ই অক্টোবর ফ্যালকন হেভি রকেটে সে উড়বে, এবং ভারতীয় সময় 7টা 46 আর বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রির 8টা 16 এই লঞ্চটি কিন্তু হবে কেনেডি স্পেস সেন্টার ইউএসএ থেকে। আর এই মিশনটি করার অন্যতম কারণ হচ্ছে এই যে গ্রহাণু থেকে স্যাম্পেল তুলে নিয়ে আসা। আপনারা জানেন যে কয়েকদিন আগে বেনু গ্রহাণু থেকে স্যাম্পেল তুলে আনা হয়েছিল। এবার এই 16 সাইকি থেকে কিন্তু তুলে আনার পালা। মনে করা হচ্ছে এটি লঞ্চ করার পর হয়তো তাকে ফেরত আনতে প্রায় 2027-28 সাল হয়ে যাবে। তবে খুবই তাৎপর্যপূর্ণ এই মিশন। কেন? তার কারণ হচ্ছে 16 সাইকির যে স্যাম্পেল, সেই স্যাম্পেল যদি কালেক্ট করে নিয়ে আসতে পারে তাহলে এই গ্রহাণুতে কি কি উপাদান রয়েছে সেই উপাদান সম্পর্কে জানতে পারবে পৃথিবী। এবং অনেকেই মনে করছে এই যে 16 সাইকি গ্রহাণুটি, এটি একেবারে সোনা এবং বিভিন্ন বড় বড় ধাতু দিয়ে কিন্তু মানে মোড়া, বা তার মধ্যে সে উপাদান রয়েছে। তাই তাকে আনতে পারলে, তার মধ্যেকার ধাতু যদি ভবিষ্যতে আনতে পারে পৃথিবীতে, হয়তো আরও অনেক দিক উন্মোচন হবে। তবে এই নিয়ে আলোচনারও কিন্তু শেষ নেই। এক পক্ষ মনে করছে যে এই যদিও সেটা সত্যি সোনা এবং দামি দামি ধাতু দিয়ে তৈরি হয়, সেই ধাতু যদি সত্যি পৃথিবীতে আনা যায় তাহলে এই যে সোনা বা এই ধরনের যে খুবই দুর্মূল্য যে ধাতুগুলো, তার দাম কমে যাবে। আর যদি দাম না কমে তাহলে ঘরে ঘরে এত সোনা পৌঁছে যাবে যে অর্থনীতি বিরাট ধাক্কা খাবে। তো কনফিউশন রয়েছে, বাট বিজ্ঞান তো থেমে থাকে না। বিজ্ঞান সবসময় এগিয়ে চলেছে। বিজ্ঞানকে জানতে হবে কোথায় কি আছে, আরও এগিয়ে যেতে হবে, তার জন্যই এই মিশন। তো বন্ধুরা, এই ছিল আজকের সান্ধ্যকালীন বিজ্ঞান আলোচনা। কেমন লাগলো জানাতে ভুলবেন। ও হ্যাঁ, শেষে বলে যাই আদিত্য এল1 সম্পর্কে। আদিত্য এল1 সম্পর্কে লাস্ট যা খবরাখবর, তাতে সে একেবারে ঠিকঠাক আছে, হেলথ একদম পারফেক্ট, এবং L1 বা ল্যাগারেঞ্জ 1 পয়েন্টের দিকে এগিয়ে চলেছে। এখনও বাকি আছে, 95 দিনের মতো বাকি আছে।
তারপর আমরা জানতে পারবো। আর এর মাঝপথে যদি তার ইনস্ট্রুমেন্ট অন করে কোনো রকম কোনো ডেটা কালেক্ট করে, সেটা যদি আমাদের কাছে আসে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেবো, অবশ্যই অথেন্টিক। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই এইভাবেই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সমস্ত ভারতবাসীর জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম, আর বাংলাদেশের সকলকে সালাম এবং নমস্কার।